আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে ডুবল বন্দরনগরীর নিচু এলাকা। সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাসে ভোগান্তি বাড়ার শঙ্কা। উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। শুধু আসামেই ১০০-র কাছাকাছি প্রাণহানি। রাজ্যের ১৪ জেলায় জরুরি সতর্কতা জারি। এক বছরেরও বেশি সময় ভাসার পর চাঁদে আছড়ে পড়ল স্পেস এক্সের রকেট। দুশ্চিন্তার কারণ নেই বললেন বিজ্ঞানীরা। গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করল ভারত। মন্তব্য রিজভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরীর নিম্নাঞ্চলগুলোতে। ভোর ৬টা পর্যন্ত নগরীতে ৫২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগ্রাবাদ, হালিশহর, টকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়। এতে অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখতেছেন তো কি অবস্থা রাস্তার। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা আর দেশের কি অবস্থা। পরিশ্রমিত জায়গা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি ওয়ার্ড, এটা ঠিক না তো। কারণ বৃষ্টি থেমেছে অন্তত ৩ ঘন্টা আগে, তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত আছে এবং যে এলাকাগুলোতে আসলে পানি জমে আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে এলাকাটিতে আমরা গত প্রায় ২-৩ ঘন্টা ধরে অবস্থান করছি, এটি উত্তর আগ্রাবাদের ব্যাপারীপাড়া, গুলবাগ আবাসিক এলাকা এবং পাশাপাশি এই এলাকার পাশেই মুহুরিপাড়া, দাইয়াপাড়া, মোল্লাপাড়া যেই এলাকাগুলো রয়েছে, অর্থাৎ অন্তত ৪ থেকে ৫টি আবাসিকের মানুষজন এই এলাকাটিতে বসবাস করে। অল্প বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাটি একেবারে জলমগ্ন হয়ে যায় এবং মানুষের যে কষ্ট, মানুষের যেই দুঃখ, সেটি কিন্তু বেড়েই চলেছে। সব মিলিয়ে যানবাহনগুলো একের পর এক বিকল হচ্ছে। আমরা দেখছি চলাচলের একমাত্র যানবাহন রিক্সাই মূলত আমরা এখানটাই দেখতে পাচ্ছি। সব মিলিয়ে মানুষের যে কষ্ট সেটি বেশ স্পষ্ট। এখন দুপুরবেলা মানুষ আসলে তাদের খাবারের ব্যবস্থা করছেন, দুপুরের খাবারটির ব্যবস্থা করছেন। আমরা এই মুহূর্তে আসলে নিচু এলাকার যে বাসা বাড়িগুলো দেখছি, সেখানটায় আসলে কোনো ধরনের চুলা জ্বলেনি। স্বাভাবিকভাবে কিচেন থেকে শুরু করে সবখানেই আসলে জলমগ্ন হয়ে গিয়েছে এবং এই আবাসিকের যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত। আসামে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় রাজ্যটিতে মোট প্রাণহানি ৯৫ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ১৪টি জেলায় এখনও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের আরও কয়েকটি এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে বয়ে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে আচমকা প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে আহত হন ১৭ জন। আহতদের মধ্যে ৪ জন কেবিন ক্রু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে ব্ল্যাক বক্সের তথ্য সংগ্রহ করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2379। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু সময় পরই মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে এক পর্যায়ে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় উড়োজাহাজটি। বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ায় অনেক যাত্রী আসন ছেড়ে শূন্যে ছিটকে পড়েন। কারোর মাথায় আঘাত লাগে, কারোর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। কেবিনের ভেতর ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বিমানটি মাঝ আকাশে হঠাৎ থেমে গেল এবং উল্টে গেল। প্রায় ২-৩ মিনিট ধরে এটি এভাবেই ঘুরছিল। আমার কোমরের নিচের অংশে আঘাত লেগেছে এবং আমার ভাইয়ের কাঁধে চোট লেগেছে আর তার কানের পর্দা ফেটে গেছে। আহত হয়েছে ১৭ জন যাত্রী ও কেবিন ক্রু। এর মধ্যে ৪ জন কেবিন ক্রুর ২ জনের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত সব যাত্রীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত অবস্থাতেও যাত্রীদের সেবা চালিয়ে যাওয়ায় কেবিন ক্রুদের প্রশংসা করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। ইনস্টাগ্রামে সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে ভিডিও পোস্ট করেছেন এক যাত্রী। বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। যাত্রীরা শূন্যে ছিটকে যান, অনেকে আহত হন, ঘাড়ে ও মাথায় চোট পায় অনেকে। আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা। দিল্লিতে অবতরণের পর বিমানটিকে আলাদা হ্যাঙ্গারে নিয়ে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের পরই জানা যাবে কী কারণে এত ভয়াবহ টার্বুলেন্সের মুখে পড়েছিল বিমানটি। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, টার্বুলেন্স বিমান চলাচলের পরিচিত একটি ঝুঁকি হলেও যাত্রীদের নিরাপত্তার জন্য সবসময় সিট বেল্ট বেঁধে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আকস্মিক টার্বুলেন্সের সময় অধিকাংশ আঘাতের ঘটনা ঘটে সিট বেল্ট না বাঁধা থাকলে। অস্মিতা বুকে আছড়ে পড়েছে 4000 কেজি ওজনের রকেট, যা ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স শব্দের কয়েক গুণ বেশি গতিতে বুধবার রাতে চন্দ্রপৃষ্ঠে আঘাত হানে পরিত্যক্ত খণ্ডাংশ। তবে পৃথিবী থেকে সে দৃশ্য দেখা যায়। ঘটনাস্থলের ছবি তুলতে শিগগিরই মহাকাশযান পাঠাবে নাসা। 2025 সালে উৎক্ষেপণ করা হয়েছিল স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটটি। নিয়ম অনুযায়ী উৎক্ষেপণের পর রকেটের ব্যবহৃত অংশগুলো পৃথিবীতে ফিরে আসে, কিন্তু সেই মিশনে বেশি শক্তি খরচ করায় রকেটের দ্বিতীয় ধাপটি পৃথিবীতে আর ফিরে আসতে পারেনি। দীর্ঘদিন ধরে স্পেস জাঙ্ক হিসাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছিল স্কুল বাস আকৃতির বস্তুটি। 1 বছরেরও বেশি সময় মহাশূন্যে ভেসে থাকার পর বুধবার চাঁদের বুকে আছড়ে পড়ে রকেটটির খণ্ডাংশ। গতি ছিল শব্দের চেয়ে প্রায় 7 গুণ। প্রায় 4000 কেজি ওজনের অংশটির সঙ্গে চন্দ্রপৃষ্ঠের সংঘর্ষের ফলে উৎপন্ন হয়ে থাকতে পারে প্রায় 3 টন টিএনটির সমপরিমাণ শক্তি। চন্দ্রপৃষ্ঠে বিশাল গর্তের পাশাপাশি তৈরি হওয়ার কথা 10 লাখ কেজির ধ্বংসাবশেষ। এটি পৃথিবীতে থাকা কোনো ব্যক্তির বা চাঁদে থাকা কোনো যন্ত্রপাতির জন্য বিন্দুমাত্র ক্ষতি করবে না। বস্তুত বিজ্ঞানীরা এই সংঘর্ষের ঘটনাটি নিয়ে গবেষণা করতে আগ্রহী, কারণ ভবিষ্যতে এই ধরনের ঘটনা পর্যবেক্ষণের পদ্ধতি নির্ধারণে আমাদের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবে। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20 টাকা, বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিং এর পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে যেহেতু মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে ও কিভাবে কাটাইছে ওই স্বৈরাচারের ওই ফেরাউনের বদিগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব অনেক দিনের ইচ্ছা। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্য আসছি যে আসলে কেমন ছিল সেই দিনগুলো। জুলাই গণ অভ্যুত্থান